CCBG-08 বিষয় বাংলা কথা সাহিত্য। এই বিষয় থেকে 2 নম্বর মানের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর করে দেওয়া হয়েছে আজকের ভিডিওতে। প্রশ্নের উত্তরগুলি টার্ম এন্ড এক্সামিনেশনের জন্য গুরুত্বপূর্ণ। অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখুন এবং প্রশ্নের উত্তরগুলিকে জেনে নিন। শুরু করছি প্রশ্নের উত্তর। ঘরে বাইরে উপন্যাসটি কবে কোথায় প্রকাশিত হয়? উপন্যাসটি কবে গ্রন্থাকারে প্রকাশিত হয়? উত্তর: প্রমথ চৌধুরী সম্পাদিত সবুজপত্র পত্রিকা 1322 সালের বৈশাখ থেকে ফাল্গুন সংখ্যায় উপন্যাসটি প্রথম ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। উপন্যাসটি গ্রন্থাকারে প্রকাশিত হয় 1916 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন: কপালকুণ্ডলা উপন্যাসের কয়টি উপকাহিনী রয়েছে ও কী কী? উত্তর: 2টি উপকাহিনী রয়েছে, মতিবিবি বা লুৎফুন্নেসার কাহিনী এবং শ্যামা সুন্দরীর কাহিনী। কপালকুণ্ডলা উপন্যাসের খণ্ড ও পরিচ্ছেদ সংখ্যা লিখুন। উত্তর: কপালকুণ্ডলা উপন্যাসটি 4টি খণ্ডে বিন্যস্ত। প্রথম সংস্করণে 32টি পরিচ্ছেদ থাকলেও বর্তমান সংস্করণে 31টি পরিচ্ছেদ রয়েছে। প্রথম খণ্ডে রয়েছে 9টি পরিচ্ছেদ, দ্বিতীয় খণ্ডে 6টি, তৃতীয় খণ্ডে 7টি এবং চতুর্থ খণ্ডে 9টি পরিচ্ছেদ রয়েছে। পরের প্রশ্ন: কপালকুণ্ডলা উপন্যাসটির রচয়িতার নাম ও প্রকাশকাল লিখুন। উপন্যাসটি আর কোন কোন ভাষায় অনুদিত হয়? উপন্যাসটির নাট্যরূপ দিয়েছেন এমন কয়েকজনের নাম লিখুন। উত্তর: কপালকুণ্ডলা উপন্যাসের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। প্রকাশকাল 1866 খ্রিস্টাব্দ। উপন্যাসটি 1866 সালে জার্মান ভাষায় অনুবাদ করেন অধ্যাপক ক্লেম। 1937 খ্রিস্টাব্দে সংস্কৃত ভাষায় অনুবাদ করেন হরিচরণ বিদ্যারত্ন। এছাড়াও উপন্যাসটি হিন্দি, গুজরাটি, তামিল, তেলেগু ভাষায়ও অনুদিত হয়। উপন্যাসটির নাট্যরূপ দেন গিরিশচন্দ্র ঘোষ, অতুল কৃষ্ণ মিত্র। সাহিত্যিক দামোদর মুখোপাধ্যায় উপন্যাসটির দ্বিতীয় অংশ রচনা করেন মৃন্ময়ী নামে। পরের প্রশ্ন: ঘরে বাইরে উপন্যাসটির ইংরেজি অনুবাদটির নাম কি? উত্তর: দ্য হোম অ্যান্ড দ্য ওয়ার্ল্ড। অমূল্য চরিত্রটি কোন উপন্যাসে পেয়েছেন? চরিত্রটির সংক্ষিপ্ত পরিচয় দিন। উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ঘরে বাইরে উপন্যাসে অমূল্য চরিত্রটিকে পাওয়া যায়। কিশোর অমূল্য সন্দীপের স্বদেশী দলের ছেলে। সন্দীপের সঙ্গেই সে বিমলার কাছে আসে। সন্দীপের নিজের কথাতেও সে ছিল তারই ছায়া, কিন্তু কিশোর অমূল্যই মোহগ্রস্ত বিমলাকে সাহায্য করে সন্দীপের প্রকৃত স্বরূপ বুঝে নিতে। তার মুখে সন্দীপের কথার প্রতিধ্বনি না শুনলে বোধহয় সেগুলো কত অন্তঃশ্বাসশূন্য এবং ভয়ঙ্কর বিমলা বুঝতে পারত না। পরের প্রশ্ন: জীবন যে কত বড়, জীবন যে কত মহৎ, সে কথা স্পষ্ট করে মনে রাখতে পারিনি। বক্তাকে, বক্তার এমন উপলব্ধির কারণ কি? উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ঘরে বাইরে উপন্যাস থেকে গৃহীত উদ্ধৃত উক্তিটির বক্তা নিখিলেশ। দাম্পত্য সম্পর্কের বন্ধন থেকে বিমলাকে মুক্তি দিয়ে নিখিলেশ কষ্ট পেয়েছিল ঠিকই, কিন্তু সে নিজেকে বুঝিয়েছিল কোনো মানুষ, কোনো বিশেষ সম্পর্ক কখনো একটা গোটা জীবনের থেকে বড় হয়ে উঠতে পারে না। বিমলাকে, তার প্রতি ভালোবাসাকে সে এত বড় করে দেখেছিল যে মনে হয়েছিল বিমলাকে তার সাধনার মধ্যে না পেলে যেন তার সাধনাই ব্যর্থ হয়ে গেল। নিখিলেশের এই মানসিক বিপর্যয়ের মধ্যে তাকে রক্ষা করেছেন তার মাস্টারমশাই। মাস্টারমশাই তাকে যতটা পেরেছেন বড়োর দিকে বাঁচিয়ে রেখেছেন। জীবনের কোনো লোকসান, কোনো ভুলের থেকে জীবন যে অনেক ব্যাপ্ত, এটা চিনতে শিখিয়েছিলেন। নিখিলেশের মাস্টারমশাই ছিলেন চন্দ্রনাথ বাবু। আপনারা মাস্টারমশাই চন্দ্রনাথ বাবু এই কথাটিও লিখে দিতে পারেন। পরের প্রশ্ন: নিশীথে গল্পটি কোথায় কবে প্রকাশিত হয়? এটি কি জাতীয় গল্প? এই গল্পের কথক কারা? উত্তর: সাধনা পত্রিকার মাঘ সংখ্যায় 1301 বঙ্গাব্দে প্রকাশিত হয় নিশীথে গল্পটি। গল্পটি অতি প্রাকৃত গল্প। নিশীথে গল্পের কথক 2 জন। প্রথমজন ডাক্তার, যিনি পাঠককে সরাসরি গল্প বলেন।
দ্বিতীয়জন দক্ষিণাচরণ, যিনি নিজের জীবন কাহিনী ডাক্তারকে শুনিয়েছেন। 9 নম্বর প্রশ্ন, নিশীথে গল্পে কতজন ডাক্তারের প্রসঙ্গ আছে, তাদের নাম লিখুন। উত্তর, 3 জন ডাক্তারের প্রসঙ্গ আছে। প্রথমজন, যার কাছে দক্ষিণাচরণ নিজের কথা বলেছেন। দ্বিতীয়জন, যার পরামর্শে স্ত্রীকে নিয়ে এলাহাবাদে গেছেন। তৃতীয়জন, এলাহাবাদের চিকিৎসক মনোরমার বাবা হারান ডাক্তার। 10 নম্বর প্রশ্ন, কবে কোথায় অতিথি গল্পটি প্রকাশিত হয়? অতিথি শব্দের অর্থ কী? গল্পের প্রধান চরিত্রের নাম লিখুন। 1302 বঙ্গাব্দে, ইংরাজির 1895 খ্রিস্টাব্দে সাধনা পত্রিকার ভাদ্র সংখ্যায় অতিথি গল্পটি প্রকাশিত হয়। অতিথি শব্দের অর্থ যার আগমনের তিথি নেই। অতিথি গল্পের প্রধান চরিত্র তারাপদ। পরের প্রশ্ন, কবে কোথায় স্ত্রীরপত্র গল্পটি প্রকাশিত হয়? উত্তর, প্রমথ চৌধুরী সম্পাদিত সবুজপত্র পত্রিকায় 1321 বঙ্গাব্দের 25শে বৈশাখ স্ত্রীরপত্র গল্পটি প্রকাশিত হয়। পয়মুখম গল্পের প্রধান চরিত্র কয়টি ও কী কী? উত্তর, পয়মুখম গল্পের কেন্দ্রীয় চরিত্র 2টি, বাবা কৃষ্ণকান্ত এবং ছেলে ভূতনাথ। প্রাগৈতিহাসিক গল্পটির প্রকাশকাল লিখুন। উত্তর, 1937 খ্রিস্টাব্দে প্রাগৈতিহাসিক গল্পটি প্রকাশিত হয়। পরের প্রশ্ন, খেন্তির বয়স কত? কী বলে খেন্তির দুর্নাম করা হয়? উত্তর, খেন্তির বয়স 15 বছর। পণের 250 টাকা বাকি থাকায় খেন্তির আর বাপের বাড়ি আসা হয়নি। খেন্তির শ্বশুরবাড়িতে দুর্নাম হয়েছে ছোট লোকের মেয়ের মতন চলে, হাভাতে ঘরের মতন খায়। পরের প্রশ্ন, জলসাঘর গল্পটি কবে প্রকাশিত হয়? কোথায় প্রকাশিত হয়? জলসাঘর কিসের প্রতীক? উত্তর, জলসাঘর গল্পটি প্রকাশিত হয় 1934 খ্রিস্টাব্দে বঙ্গশ্রী পত্রিকায়। জলসাঘর ক্ষয়িষ্ণু সময়ের প্রতীক। 16 নম্বর প্রশ্ন, কবে কোথায় কাবুলিওয়ালা গল্পটি প্রকাশিত হয়? উত্তর, সাধনা পত্রিকার 2য় বর্ষের প্রথম সংখ্যায়, অর্থাৎ 1299 বঙ্গাব্দের অগ্রহায়ণ সংখ্যায় কাবুলিওয়ালা গল্পটি প্রকাশিত হয়। পদ্মা নদীর মাঝি উপন্যাসটি কবে প্রকাশিত হয়? 1936 খ্রিস্টাব্দে। বাংলা সাহিত্যের বন্দ্যোপাধ্যায় ত্রয়ী বলা হয় কাদের? উত্তর, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়। এই 3 জন লেখককে একসাথে বাংলা সাহিত্যের ত্রয়ী বন্দ্যোপাধ্যায় বলা হয়। দেনা পাওনা উপন্যাসের সময়কাল লিখুন। উত্তর, সময়কাল মোটামুটি 10 মাস। দেনা পাওনা উপন্যাসের চরিত্রগুলির নাম লিখুন। উত্তর, প্রধান চরিত্র ষোড়শী এবং জীবানন্দ। অপ্রধান চরিত্র নির্মল ও হৈমবতী। হৈমবতীর পিতা জনার্দন রায়, ষোড়শীর পিতা তারাদাস চক্রবর্তী। কিন্তু আমি তো সন্ন্যাসিনী কার লেখা কোন রচনার অংশ? বক্তাকে। বক্তা উদ্ধৃত কথাটি কাকে বলেছেন? উত্তর, প্রশ্নোদ্ধৃতাংশটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত দেনা পাওনা উপন্যাস থেকে গৃহীত। 23 নং পরিচ্ছেদে ষোড়শী উদ্ধৃত কথাটি বলেছেন। উদ্ধৃত কথাটি ষোড়শী বলেছে জীবানন্দকে। টিকা দেবোত্তর সম্পত্তি। উত্তর, দেবতার সেবার জন্য প্রদত্ত সম্পত্তি। এই সম্পত্তিতে জমিদার বা সরকারের কোনো অধিকার থাকে না। এইরূপ জায়গা ব্যক্তিগত মালিকানার মধ্যে পড়ে না। প্রকৃতপক্ষে দেবতা বা ঈশ্বর এই সম্পত্তির মালিকানা ভোগ করে থাকে। ফলত দেবতার সেবায়েত যারা থাকে তারাই এই সম্পত্তির দেখাশোনা করেন। দেনা পাওনা উপন্যাসে ভৈরবী ছিলেন এই রকমই একজন সেবায়েত। পাঠ্য কোন উপন্যাসে জনার্দন চরিত্রটিকে পেয়েছেন? এটি কি জাতীয় চরিত্র? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সৃষ্ট এই জাতীয় আরও একটি চরিত্রের উল্লেখ করুন। উত্তর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত দেনা পাওনা উপন্যাসে জনার্দন চরিত্রটিকে পাওয়া যায়। এটি একটি টাইপ চরিত্র। পল্লী সমাজ উপন্যাসের বেণী ঘোষালের চরিত্রটি এইরূপ টাইপ চরিত্র। ভিডিওতে 30টি প্রশ্নের উত্তর করে দেওয়া আছে। স্কিপ না করে ভিডিওটিকে দেখুন এবং শুনুন আর প্রশ্নের উত্তরগুলিকে সঠিকভাবে জেনে নিন।
দেনা পাওনা উপন্যাসটি কয়টি পরিচ্ছেদে বিন্যস্ত? ঔপন্যাসিক কোন চিত্রকে উপন্যাসে ফুটিয়ে তুলেছেন? উত্তর, দেনা পাওনা উপন্যাসটি 28টি পরিচ্ছেদে বিন্যস্ত। দেনা পাওনা উপন্যাসে ব্রিটিশ শাসনাধীন গ্রামীণ ভারতের একটি গ্রামের চিত্র তুলে ধরেছেন। ঔপন্যাসিক ভৈরবী বা সাধু সন্ন্যাসীর অন্তরের গোপন কুঠিতে গৃহী হবার যে সুপ্ত বাসনা থাকে সেই বিষয়কেও উপন্যাসে ফুটিয়ে তুলেছেন। শরৎচন্দ্র কোন সময়ে দেনা পাওনা উপন্যাসটি লিখেছিলেন? উপন্যাসটি কবে প্রকাশিত হয়? 1327 থেকে 1330 বঙ্গাব্দের মধ্যে উপন্যাসটি কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়? কে কী নামে উপন্যাসটির নাট্যরূপ দিয়েছিলেন? উত্তর, 1921 থেকে 1922 খ্রিস্টাব্দের মধ্যে উপন্যাসটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন। 1327 থেকে 1330 বঙ্গাব্দের মধ্যে উপন্যাসটি ভারতবর্ষ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ষোড়শী নামে উপন্যাসটির নাট্যরূপ দেন। পরের প্রশ্ন, ঠাকুরপো তুমি করছো কি? লক্ষ্মী ভাই শুতে যাও। তুমি নিজেকে এমন করে দুঃখ দিও না। কার লেখা কোন রচনার অন্তর্গত? কে কার সম্পর্কে উক্তিটি করেছে? উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ঘরে বাইরে উপন্যাসের অন্তর্গত। দাম্পত্য সম্পর্কের বন্ধন থেকে বিমলাকে মুক্তি দিয়ে নিঃসঙ্গতার মুহূর্তে নিখিলেশকে আশ্রয় দিয়েছে তার মেজবউ রানীর স্নেহ, সখ্যতা আর চন্দ্রনাথ বাবুর মানসিক নির্ভরতা। বিষণ্ণ নিখিলেশকে নিজের শরীরের প্রতি যত্ন নেওয়ার কথা স্মরণ করিয়ে মেজবউ রানী নিখিলেশকে উদ্ধৃত উক্তিটি করেছেন। ওই মানুষটি তার শান্তি, তার পবিত্র মূর্তিখানি নিয়ে আমার জীবনের মাঝখানটিতে তার জীবনের প্রতিষ্ঠা করেছেন। বক্তাকে ওই মানুষটি বলতে কাকে বোঝানো হয়েছে? বক্তার এইরূপ মন্তব্যের কারণ কি? উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ঘরে বাইরে উপন্যাস থেকে গৃহীত উদ্ধৃতাংশের বক্তা নিখিলেশ। ওই মানুষটি বলতে নিখিলেশের মাস্টারমশাই চন্দ্রনাথ বাবুর কথা বলা হয়েছে। নিখিলেশের মনটাকে গড়ে দিয়েছিলেন তার মাস্টারমশাই চন্দ্রনাথ বাবু। নিখিলেশ গভীরভাবে বিশ্বাস করত চন্দ্রনাথবাবুর আদর্শ ছাড়া আর কোনো কিছুই তাকে জমিদার পরিবারের বিলাস ও অবক্ষয়িত জীবনযাপন থেকে রক্ষা করতে পারত না। উক্ত কারণেই নিখিলেশ উদ্ধৃত মন্তব্যটি করেছে। কবে কোন পত্রিকায় ফসিল গল্পটি প্রকাশিত হয়? উত্তর, 1940 খ্রিস্টাব্দে আনন্দবাজার পত্রিকায় ফসিল গল্পটি প্রকাশিত হয়। ঘরে বাইরে উপন্যাসটি কয়টি পরিচ্ছেদে বিন্যস্ত? পরিচ্ছেদগুলির শিরোনাম করা হয়েছে কিভাবে? প্রথম পরিচ্ছেদের শিরোনামটি লিখুন। উপন্যাসটি কোন প্রেক্ষাপটে রচিত? উপন্যাসটি কাকে উৎসর্গ করা হয়েছিল? উত্তর, ঘরে বাইরে উপন্যাসটি 18টি পরিচ্ছেদে বিন্যস্ত। প্রতিটি পরিচ্ছেদের শিরোনাম এক একটি চরিত্রের আত্মকথা রূপে লেখক ব্যবহার করেছেন। প্রথম পরিচ্ছেদের শিরোনাম বিমলার আত্মকথা। 1905 খ্রিস্টাব্দের বঙ্গভঙ্গ এবং পরবর্তী বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনের প্রেক্ষিতে উপন্যাসটি গড়ে উঠেছে। প্রমথনাথ চৌধুরীকে উপন্যাসটি উৎসর্গ করা হয়েছিল। পয়মুখম গল্পটি কবে কোথায় প্রকাশিত হয়? উত্তর, 1927 খ্রিস্টাব্দে বিনোদিনী গ্রন্থে পয়মুখম গল্পটি প্রকাশিত হয়। পরের প্রশ্ন, বাংলা সাহিত্যের উপন্যাসের পথিকৃৎ বলা হয় কাকে এবং কেন? উত্তর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বাংলা সাহিত্যের উপন্যাসের পথিকৃৎ বলা হয়। উপন্যাস পাঠের প্রধান উদ্দেশ্য হল উপন্যাসের কাহিনীর সাথে পাঠকের আত্মিক যোগাযোগ স্থাপন। বঙ্কিমচন্দ্রই প্রথম এমন কাহিনী রচনা করলেন যেখানে কাহিনীর চরিত্রের সঙ্গে পাঠক নিজেকে একাত্ম করে দেখার সুযোগ পেল। বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাস দুর্গেশনন্দিনীর প্রেক্ষাপট ইতিহাস হলেও কাহিনীতে সমসাময়িক চরিত্রের উপস্থিতিতে পাঠক তৃপ্ত হলেন। কপালকুণ্ডলা উপন্যাসেও তিনি সাধারণ মানুষকেই দেখালেন। রাজসিংহ উপন্যাসে তিনি ঐতিহাসিক চরিত্র রাজসিংহের কাহিনী বর্ণনা করেছেন বাস্তবতার আলোকে। বঙ্কিমচন্দ্রের উপন্যাসগুলি থেকে বলা যায়, বাংলা সাহিত্যের ইতিহাসে বঙ্কিমচন্দ্রই প্রথম মানুষ ও মানবতার কথা উপন্যাসে যথার্থভাবে দেখালেন। তিনি উপন্যাসের মধ্যে সময়গত ও স্থানগত ঐক্যের যথাযথ সংস্থাপন করলেন।
বঙ্কিমচন্দ্র কাহিনীর বৃত্ত নির্মাণে যে দক্ষতা দেখালেন তা তার পূর্বে অন্য কেউ দেখাতে পারেননি। ভাষা নির্বাচনের ক্ষেত্রে তিনি মান্য ভাষাকে গ্রহণ করলেন। তিনি তার শব্দবন্ধের মাধ্যমে চিত্রময়তা ফুটিয়ে তুললেন। এর পাশাপাশি কাব্যিক সুষমা সৃষ্টি করলেন শব্দগুণে। উপরোক্ত বৈশিষ্ট্যগুলি বঙ্কিমচন্দ্রের পূর্বে আর কারো রচনায় লক্ষ্য করা যায়নি। তাই বলা যায় বঙ্কিমচন্দ্র বাংলা সাহিত্যের উপন্যাসের প্রথম পথিকৃৎ শুধু নন, প্রথম সার্থক পূর্ণাঙ্গ উপন্যাসের স্রষ্টাও তিনি। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনি মন দিয়ে দেখেছেন এবং প্রশ্নের উত্তরগুলিকে জেনে নিয়েছেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।